রাষ্ট্রের ভিতরে একটা রাষ্ট্র কি করে থাকে আপনি বলেন? আজকে তো এস আলমের এই তুরং মাইলেনের মতো কনসিকুয়েন্স ফেস করার কথা, সে কথা বলে কি করে? আপনি লুটপাট করে এখন ওইখানে আপনি ভোগ বিলাস করবেন, আবার কায়দা করে দুর্বৃত্তায়িত পলিটিশিয়ানের কাউকে ম্যানেজ করে আপনি আবার দেশে ফেরত আসবেন, এইগুলো মানুষ গ্রহণ করবে বলে আমি মনে করি না। দেখুন, আপনি শুরুতে যেমনটা বলেছিলেন যে অর্থনীতি একটি দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ইন্ডিকেটর। যে সমস্ত উন্নত রাষ্ট্র উন্নত হয়েছে আপনি দেখবেন যে সেটা মূলত একটা ভালো শাসন ব্যবস্থার মাধ্যমে, রাইট। এবং ভালো শাসন ব্যবস্থা আসে ভালো রাজনীতি, ভালো নেতৃত্বের মাধ্যমে। সো মূল প্রবলেমটা বাংলাদেশে যেটা হয়েছিল গত 15 বছরে, যে রাজনীতির নামে একটা লুটেরা তন্ত্র সৃষ্টি হয়েছিল, রাজনীতির নামে একটা মাফিয়া তন্ত্র সৃষ্টি হয়েছিল, এবং পরিস্থিতি এমন দাঁড়িয়েছিল যে কে কার চেয়ে বেশি লুটপাট করতে পারে। যে তুমি লুটপাট করো, আমার ভাগটা আমার কাছে পেলে হলো। এই ভাগটা কার? ওই যে দুই বোনের, যারা এখন পালিয়ে আছে, শেখ হাসিনা এবং তার বোন। তার বোন ছিল এই লুটপাটের মূল হোতা। এস আলম কার সৃষ্টি? এস আলম তো সবাই জানে শেখ রেহানার সৃষ্টি। সো এইরকম শুধু তো এস আলম না, আপনার সেই সময় যে নাবিল গ্রুপ, বেক্সিমকো, হলমার্ক, Right. বিসমিল্লা, এই সব গ্রুপের ভিতরে একটা কম্পিটিশন শুরু হয়ে গেল যে কে কার চেয়ে বেশি লুটপাট করতে পারে। তো সেই জন্য আপনি জানেন যে এস আলম এমনভাবে ব্যাংক লুট করলো যে সেইখানে পেপারে হেডলাইন হয়েছিল ব্ল্যাক নভেম্বর। রাইট। এই ব্ল্যাক নভেম্বর হয়েছিল নভেম্বর 2022 সালে। সেখানে বলা হয়ে থাকে যে ইসলামী ব্যাংক থেকে এই সংঘবদ্ধ ডাকাত চক্র $70 বিলিয়ন তারা উইথড্র করেছে। শুধুমাত্র নভেম্বর 1 থেকে 17, 2022 সেই সময় প্রায় $25 বিলিয়ন উঠে নিয়ে গেছে। $25 বিলিয়ন, আপনি তো জানেন 1 বিলিয়ন মানে 1000 কোটি টাকা। 1000 কোটি টাকা। তাহলে 25,000 কোটি টাকা উঠে নিয়ে গেছে। এটা কিভাবে নিল? অনেকগুলো ফেক কোম্পানি, কাগজে কোম্পানি করে। সেই কাগজে করে, আমি যেহেতু দুদিকে লয়ার, আমার কাছে এটা প্রায় 9-10টা মামলা আছে। কিভাবে লুটপাট করছে, কোন কোম্পানির নাম কি, দেখা যায় ওইখানে যাদেরকে এমডি বানিয়েছে, যাদেরকে চেয়ারম্যান বানিয়েছে, সব ওই এস আলমের আত্মীয়, ভাইগনা, নাইলে নিজের এমপ্লয়ি, নাইলে বাসার কাজের লোক আছে। তো এইভাবে করে পুরো ব্যাংকটাকে লুট করে গেছে। আমার সমালোচক ইসলামিক ব্যাংকিং এর ব্যবস্থা বলেছিল, ইসলামিক ব্যাংকিং ব্যবস্থা তো একটা ব্যাংকিং ব্যবস্থার একটা এক্সটেন্ডেড অংশ। আরও তো মানুষ হয়তো ইসলামী ব্যাংক যখন দেখে যে না, এই ব্যাংকের উপর আস্থা রাখা যায়, যেখানে পুরো ব্যাংক লুট হয়ে যায়। এর আগে আমরা ওরিয়েন্টাল ব্যাংক নামে একটা ব্যাংক ডিসলস হয়ে গেল, মানে সেটা সমস্ত আমানতকারী তাদের টাকা হারালো। সেই ওরিয়েন্টাল ব্যাংকের যে ফাউন্ডার ছিল ওবায়দুল করিম, তার 44 বছর জেল হয়েছিল। পরে হয়তো ওটা আইসিবি ইসলামিক ব্যাংক হলো। হ্যাঁ, 44 বছর জেল হয়েছে, কিন্তু একদিনের জন্য সে জেলে ঢোকে নাই। সে এখন ঘুরে বেড়াচ্ছে, দেশে যাচ্ছে, বিদেশে যাচ্ছে, ফেরত আসতেছে। তাহলে মূল জায়গাটা কি? মূল জায়গাটা হলো রাষ্ট্র একটা ডিসফাংশনাল স্টেটে চলছে। যারা অন্যায় করবে, চুরি করবে, ডাকাতি করবে, তাদের কনসিকুয়েন্স ফেস করতে হবে। যারা করাপশন করবে, যারা অফেন্স করবে, কিন্তু বাংলাদেশের যে দুর্বৃত্তায়িত রাজনৈতিক কালচার সৃষ্টি হয়েছে, এই কালচারে কিছু কিছু রাজনীতিবিদরা ভাবে তারা যা খুশি তাই করবে, বাকি যারা তাদের দলের লোক তারা শুধু তাদেরকে সাপোর্ট দেবে। পছন্দ হলে তুমি করবা, না হলে করবে না। আওয়ামী লীগ এখন ভাবতেছে তারা যা কিছু করছে কোনো ভুল করে নাই, তারা আবার ফেরত আসবে, এইটাই তাদের রাজনীতি। সেটা তো কোনো কনসিকুয়েন্স হচ্ছে না। অথচ আপনি দেখেন গত 3-4 বছরে থাইল্যান্ডে 2 বার সরকার পতন হয়েছে। উনি ব্যাংক রেজুলেশন অ্যামেন্ডমেন্টের কথা বললো না, তো সেইখানে এই থাকসিন সিনিয়ত্রার বোন একটা আইন করেছিল, যেটা পলাতক থাকসিন সিনিয়ত্রাকে দেশে ফেরত আনার জন্য সুবিধা দিবে, পথ খুলে দেবে। এই ইস্যুতে সেই থাকসিন সিনিয়ত্রার বোনের যে সরকার, সেইটা কিন্তু পতন হয়ে গেল। হ্যাঁ, পেতংতান। আর রিসেন্টলি থাইল্যান্ডে আরেকটা সরকার পতন হয়েছে, তাও ওই পরিবারের। থাইল্যান্ডের সাথে
কম্বোডিয়ার একটা বর্ডার ডিসপিউট হলো। সেইখানে দেখা গেল যে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী এই কম্বোডিয়ার প্রধানমন্ত্রীকে আঙ্কেল বলে বলছে যে আঙ্কেল এইটা একটু ম্যানেজ করা যায় কিনা। থাইল্যান্ডের জনগণ ভেবেছে এইটা তাদের জাতীয় স্বার্থকে বিঘ্নিত করছে, সরকার পতন হয়ে গেছে। বাংলাদেশের মানুষ কিন্তু এখন অনেক সচেতন। এই খারাপ আইনগুলো হলে মানুষ কিন্তু রুখে দাঁড়াতে পারে। এবং এটা দুর্ভাগ্য এই দেশের যে এখন পর্যন্ত ৬-৭ বার সরকার বদল হয়েছে অভ্যুত্থানের মাধ্যমে। অর্থাৎ আমাদের দেশের মানুষের প্রফেসর ইউনূস বলে গেছে না যে বাটপাড়িতে চ্যাম্পিয়ন, কিন্তু এজিটেড এখন আন্দোলন শিখে গেছে। অধিকার রক্ষা করতে আন্দোলন লাগে সেইটা কিন্তু শিখে গেছে। এবং এই যে শিখে গেছে এইটি হলো বাংলাদেশের একমাত্র আশার জায়গা, একমাত্র আশা ভরসার জায়গা যে একসময় না একসময় মানুষ রাস্তায় নামে। এবং সেইটি হলো এই সরকারের বিবেচনা নিতে হবে। এবং আমি মনে করি যে এই সরকারের যে প্রধান তারেক সাহেব, উনি 17 বছর লন্ডন ছিল, উনি সুশাসন, ন্যায় বিচার, ন্যায্যতা দেখে আসছেন। উনি সেইভাবে টিম গঠন করবে এবং করেছেন। এবং উনি এই যে ভুলগুলো, যে মাফিয়াতন্ত্র যে কারণে পলাতক হয়েছে, যে কারণে পালিয়ে গেছে, সেই পরিস্থিতি যাতে সৃষ্টি না হয় সেইটা করবেন। সর্বশেষে একটা কথা বলি যে ভিয়েতনামে $12 বিলিয়ন ব্যাংক লুটপাট করেছিল, এক্স্যাক্টলি এসালামের মতো ফেক কোম্পানি করেছিল, কাগজে কোম্পানি করেছিল। উনি একজন মহিলা বিজনেস টাইকুন, তার নাম হলো তুরাং মাইল্যান্ড। এই তুরাং মাইল্যান্ডের ট্রায়াল কোর্ট তাকে ফাঁসি দিয়েছে, আপিল হয়েছে, আপিলে ফাঁসি বহাল রেখেছে এবং বলেছে এই টাকার $12 বিলিয়ন 4/3 যদি উনি জমা দেয় তাহলে ওনার মাথাটা রক্ষা হবে, যাবজ্জীবন জেল খাটবে, কিন্তু তার ফাঁসিটা হবে না। দুর্ভাগ্য হলো বাংলাদেশে এখন পর্যন্ত কোনো দুর্নীতির বিচার হয়নি, কোনো দৃষ্টান্তমূলক বিচার। আপনি ট্রায়াল কোর্টে 10-12 বছর পরে হাইকোর্টে এসে স্টে করবে, স্টে ভেঙে তারপরে যে আপনি ট্রায়াল করলেন, এরপরে বিচার হইলো, হয়তো নিম্নকোর্টে একটা শাস্তি হইলো, হাইকোর্টে শাস্তি থাকলো, অ্যাপিল ডিভিশনে যে সরকার বদলের সাথে সাথে 1 সেকেন্ডে সবগুলা খারিজ হয়ে গেল। অর্থাৎ রাষ্ট্র ব্যবস্থা যেরকম এই অপরাধী স্পেশালি ব্যাংক লুটেরদেরকে এক ধরনের প্রশ্রয় দিচ্ছে, আমাদের দুর্বল বিচার ব্যবস্থার জন্য তাদের কোনো বিচার হচ্ছে না। তাহলে সাধারণ মানুষ কি করবে? দিনের শেষে টাকা ব্যাংকে রাখবে, সবাই চুরি করে নিয়ে যাবে। সেই জন্য ওই যে কথা যে আগে ডাকাতরা ডাকাতি করত কারো বাড়ি যে অস্ত্র মুখে ভয় দেখায়া, এখন ডাকাতের সংজ্ঞা পাল্টে গেছে। তুমি ব্যাংকে টাকা রাখো, কষ্ট করে আর কিছু লাগবে না, আমি এখান থেকে নিয়ে নেব, মানে প্রাতিষ্ঠানিক ডাকাতি। এই ডাকাতি বন্ধ না করতে গেলে আলটিমেটলি সেই সরকারের উপরে এটা আসে। এবং আমি মনে করি যে এই টাকাগুলো অবশ্যই জনগণের টাকা, জনগণের কাছে ফেরত আনতে হবে। ব্যাংক রেগুলেশনস করা প্রয়োজন, এই আইন করা প্রয়োজন, কিন্তু এই আইনের মাধ্যমে আপনি যদি লুটেরাদেরকে আবার রিহেবিলেট করেন তাহলে একই রেজাল্ট হতে বাধ্য। আজকে তো এসালামের এই তুরং মাইল্যান্ডের মতো কনসিকুয়েন্স ফেস করার কথা, সে কথা বলে কি করে? মানে যে আগে তো সে সমস্ত টাকা, জনগণের টাকাগুলো ফেরত দিয়ে তাহলে আপনি বলতে পারেন। তো আপনি লুটপাট করে এখন ওইখানে আপনি ভোগবিলাস করবেন, আবার কায়দা করে দুর্বৃত্তায়িত পলিটিশিয়ানের কাউকে ম্যানেজ করে আপনি আবার দেশে ফেরত আসবেন, এইগুলো মানুষ গ্রহণ করবে বলে আমি মনে করি না। অতএব জনগণ কিন্তু 18 কোটি মানুষ 36 কোটি চোখ দিয়ে কিন্তু সবকিছু দেখছে। আমি মনে করি এই সরকার এইগুলো বিবেচনা নেবে। বাংলাদেশ যে ডিসফাংশনাল স্টেট, এইটার প্রমাণ হলো যে রাষ্ট্রের ভিতরে একটা রাষ্ট্র কি করে থাকে আপনি বলেন, বসুন্ধরা গ্রুপ, সেখানে নাকি কোনো আইন কানুন কাজ করে না। কি করে 1 লক্ষর উপরে একর জমি দখল করে তারা আছে আপনি বলেন, তার ভিতরে কবরস্থান পর্যন্ত আছে, আপনার খাল বিল জলাভূমি সবগুলো আছে। তো এটা হতে পারে। সো তাহলে রাষ্ট্র কারা চালাচ্ছে? ওই যে বলে অলিগার্ক। এই যে গত রেজিমের সময় অলিগার্ক এইরকম, এই যে গ্রুপ এসালম, নাবিল, বেক্সিমকো, হলমার্ক, আর এইখানে এই ধরনের এই দরবেশ টাইপ ক্যারেক্টার সৃষ্টি হয়। দরবেশরা দেখায় যে যারা রাষ্ট্রের ক্ষমতা চালাচ্ছে তাদের খুব কাছের মানুষ। এই কাছের মানুষ হয়ে এই দরবেশরা ইচ্ছে মতন ডাকাতি করতে থাকে। আমরা কোনো দরবেশ দেখতে চাই না, বাংলাদেশের জনগণ আর কোনো দরবেশ দেখতে চায় না।
বাংলাদেশের জনগণ কোনো এসালাম দেখতে চায় না, এই বেক্সিমকো গুরু এইগুলা দেখতে চায় না। এই দরবেশ টাইপ এরা হলো ইকোনমিকে চুরি কইরা দুই একজনকে টাকা দিয়া, যাদেরকে টাকা দিচ্ছেন তারা তো সব টাকা নিয়ে বিদেশে এখন ভোগবিলাস করতেছে, আর জেল খাটতেছে কে? এই দরবেশ। কিন্তু দুর্ভাগ্য হলো যে এত বেশি গোলাম থাকে আশেপাশে যে এইখানে দরবেশ সৃষ্টি হয়। এখন দেখা যাবে আবার নতুন দরবেশ আসতেছে, মানে সিস্টেমই দরবেশ তৈরি করছে। সেই জন্য কোশ্চেন হলো ডিসফাংশনাল স্টেট থেকে এইটা ফাংশনাল স্টেটে যাবে না ফেল করবে, দ্যাট ইজ দ্য কোশ্চেন। আমি মনে করি বর্তমান সরকার এই গত 15 বছরের যে ব্যাড এক্সাম্পলস যা কিছু হয়েছে সেগুলো পরিহার করে সুশাসন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে, যাতে বাংলাদেশে একটা শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে, গণতান্ত্রিক চর্চা হয় এবং শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর হয়, সেই ব্যবস্থা গ্রহণ করবে। রাষ্ট্র যদি ঠিকভাবে পরিচালিত হয়, ব্যাংকিং ব্যবস্থা ঠিক হতে বাধ্য। থ্যাংক ইউ, ধন্যবাদ।